আসসালামু আলাইকুম। শুভ সকাল জানাচ্ছি সবাইকে আর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক RTV নিয়মিত আয়োজন নেটওয়ার্ক টাচ পত্রিকা অনুষ্ঠানে। সঙ্গে আছি লুৎফর রহমান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি। একই সঙ্গে খবরের পেছনে খবর ও তানি বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। সাইদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি দর্শক, আমরা আলোচনায় যাওয়ার আগে দেশের প্রধান প্রধান কয়েকটি জাতীয় দৈনিকের শিরোনামগুলো একটু দেখে নেব। প্রথম আলো, বেশি ঝুঁকি বাজার গণপরিবহনে, করোনা ভাইরাসের সংক্রমণ। IEDCR বলছে করোনায় আক্রান্তদের বড় অংশই হয় বাজারে গেছেন নয়তো গণপরিবহন ব্যবহার করেছেন। নিচে আছে 90,000 রোগীর চিকিৎসা চলছে হাসপাতালের বাইরে। টেলিমেডিসিনে সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা নেওয়া সম্ভব, এতে সংক্রমণের ঝুঁকি কমে, তবে এটি সরাসরি চিকিৎসার সমকক্ষ নয়। ডানে আছে অপহরণ করে মুক্তিপণ দাবি, র্যাবের 4 সদস্য গ্রেপ্তার, অপহৃত ব্যক্তিকে উদ্ধার। অপহরণের ঘটনায় এক নারীও গ্রেপ্তার, 2 দিনের রিমান্ড, জড়িত আরও 2 জন পলাতক। দৈনিক ইত্তেফাক, প্রবাসীদের মাধ্যমে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট, যুক্তরাজ্য সহ অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখতে পারেনি কর্তৃপক্ষ। ডানে আছে প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্র ফিরে আসায় জলবায়ু কূটনীতি নতুন গতি পাবে বলছেন প্রধানমন্ত্রী। পেছনে আছে চাল ডাল তেলের চড়া দামে আতঙ্কে স্বল্প আয়ের মানুষ, সরকারের বাজার মনিটরিং না করার সুযোগে ব্যবসায়ীরা ইচ্ছেমতো পণ্যের দাম বাড়াচ্ছে বলছে ক্যাব। সমকাল, আসছে কঠোর লকডাউন, 14 এপ্রিল থেকে 1 সপ্তাহ জরুরি সেবা ছাড়া সব কিছু বন্ধ থাকবে, অন্তত 2 সপ্তাহ লকডাউনের সুপারিশ কারিগরি পরামর্শ কমিটির। নিচে আছে মাদ্রাসায় 15 মাসে ধর্ষণের শিকার 62 ছেলে শিশু, মৃত্যু 3। মাদ্রাসাগুলোয় দিনের পর দিন ধর্ষণের ঘটনা চলতে থাকলেও তা বন্ধে এখনও তেমন কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পেছনে আছে 1,000 কোটি টাকার কাজ, 4,000 কোটিতে নতুন নকশায় কালুরঘাট সেতু। যুগান্তর, 14 এপ্রিল থেকে 7 দিন সব বন্ধ রাখার পরিকল্পনা, আসছে কঠোর লকডাউন, করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় এবং জনগণের অবহেলা ও উদাসীনতার কারণে সর্বাত্মক লকডাউনের সক্রিয় চিন্তা, সেতুমন্ত্রী বলছেন। 13 এপ্রিলের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী। ডানে আছে জন ক্যারিকে শেখ হাসিনা, জলবায়ু কূটনীতিতে গতি আনবে যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের দেখাশোনার দায়িত্ব শুধু বাংলাদেশের নয়, জন ক্যারি। রোহিঙ্গা প্রত্যাবাসনে মার্কিন সহায়তা পাওয়ার আশা ডক্টর মোমেনের। তার নিচে আছে হেফাজত ইস্যু, শক্ত অবস্থানে আওয়ামী লীগ, কৌশলে বিএনপি, নেতিবাচক কর্মকাণ্ড রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলার সিদ্ধান্ত, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপির নীতি নির্ধারকরা। কালের কণ্ঠ, গচ্চা 343 কোটি টাকা, স্বাস্থ্য সামগ্রী ক্রয়ে ব্যাপক দুর্নীতি, 57 প্যাকেজ কেনায় মানা হয়নি কোনো নিয়ম, বাজেটের অতিরিক্ত ক্রয়াদেশ দেওয়া হয়েছে, ঘটনায় জড়িত 16 কর্মকর্তা, অনিয়মের টাকা দিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি। ডানে আছে ঝটিকা সফরে ঢাকায় জন ক্যারি, রোহিঙ্গাদের প্রতি অসাধারণ মানবতায় কৃতজ্ঞ বাইডেন। তার নিচে আছে নেতাদের মধ্যে এবার করোনার আতঙ্ক বেশি, পরিস্থিতির উপর নির্ভর করছে ত্রাণ তৎপরতা, আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা কিছুটা শুরু হয়েছে, বিএনপির ত্রাণ কমিটিও সচল, জাতীয় পার্টি বলছে তাদের আর্থিক সঙ্গতি অতটা নেই। পেছনে আছে করোনার থাবা বৈশাখী বাণিজ্যে, সীমিত সময়ের জন্য দোকানপাট খুললেও আশানুরূপ বাণিজ্য হবে না, আর্থিক ক্ষতি 500 কোটি টাকা ছাড়িয়ে যাবে। দেশপান্তর, বিধি নিষেধহীন 12-13 এপ্রিল নিয়ে উদ্বেগ, হাইলাইটসে বলা আছে 11 এপ্রিলের আগে সিদ্ধান্ত জানাবে সরকার, মানুষ স্থান ত্যাগ করলে সংক্রমণ বাড়ার ঝুঁকি রয়েছে, চলমান বিধি নিষেধ আরও 1 সপ্তাহ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ডানে আছে ভয় দেখিয়ে শিশুদের নামানো হয় হেফাজতের আন্দোলনে, বিক্ষোভ কর্মসূচিতে না গেলে ছাত্রত্ব কেড়ে নেওয়ার হুমকি, অভিযোগের তীর হেফাজত নেতাদের বিরুদ্ধে, কোমলমতি শিশুদের ব্যবহার করছে হেফাজত, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন শিশুদের ধ্বংসাত্মক কাজে ব্যবহার জঘন্য কাজ, ব্যারিস্টার শফিক। এসব বিশেষ মহলের প্রোপাগান্ডা, হেফাজতের যুগ্ম মহাসচিব। উপরে সিঙ্গেল কলামে আছে মোমেন ক্যারি সংবাদ সম্মেলন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সম্মান দেখায়নি জন ক্যারি। The Daily Star, strict lockdown from April 14 to remain in force for a week, announces government as ongoing restrictions prove ineffective. ডানে নিচে আছে achieving global climate goals, ঢাকা ওয়াশিংটন to forge new partnership. সাইদ ভাই,
নিশ্চয়ই আপনি সবগুলো পত্রিকার শিরোনামই আপনি শুনতে পেয়েছেন। তা আমরা একটু শুরু করব আজকে সমকাল এবং যুগান্তরের প্রধান সংবাদটি দিয়ে। অন্যান্য পত্রিকাতে আছে, একটু ভিন্ন রূপে আছে। এটি আসছে কঠোর লকডাউন, 14 এপ্রিল থেকে 1 সপ্তাহ জরুরি সেবা ছাড়া সব কিছু বন্ধ থাকবে, অন্তত 2 সপ্তাহ লকডাউনের সুপারিশ কারিগরি পরামর্শ কমিটির। এখন প্রশ্ন হচ্ছে, সরকার 5 তারিখ থেকে 11 তারিখ 10 দিনে একটি লকডাউন দিয়েছে। তো সেটা প্রথমে লকডাউন বলা হয়েছিল, পরে বলা হলো যে কঠোর বিধিনিষেধ। এখন আমরা এটাকে লকডাউনই বলছি, জনগণ বলছে। এখন বলা হচ্ছে 14 তারিখ থেকে আবার 1 সপ্তাহে সব কিছু বন্ধ থাকবে জরুরি সেবা ছাড়া। এই 10 দিনের লকডাউনটাকে যদি কঠোর করা হতো, তাহলে তো নিশ্চয়ই পরেরটা হয়তো বিবেচনা করতে হতো না। সেক্ষেত্রে কিন্তু লকডাউনের আসলে উদ্দেশ্যটা অর্জিত হলো না, আবার কিন্তু ব্যবসারও কিন্তু অনেক ক্ষতি হলো, মানুষের জীবনযাত্রার ক্ষতি হলো। তো এইটাকে আপনি কীভাবে দেখছেন, এই যে আসলে সিদ্ধান্তহীনতার একটি বিষয় বা একটি সমন্বয়হীনতার বিষয়টি? জি, শুরু করেন আপনি। আপনি যথার্থই বলেছেন যে এটা যদি কার্যকর হতো, তাহলে তো নতুন করে আবার লকডাউনের হয়তো বা কঠোর লকডাউনের প্রয়োজন হতো। কিন্তু সরকার তো এটাকে কি বলবো, এটা একটা রিহার্সাল দিয়েছে আর কি। কি করতে হবে সরকার সেইভাবে যে যথেষ্ট হোমওয়ার্ক না করে হঠাৎ করে লকডাউন ঘোষণা করেছে, এবং এই ঘোষণার মধ্য দিয়ে এটা কার্যকর হয়নি। তারপরে একের পর এক চাপের মুখে, পরিবহন শ্রমিকদের চাপের মুখে, কখনো দোকান মালিক সমিতির চাপের মুখে তারা এটা করেছিল, এবং এটা কোনো যৌক্তিক অবস্থানে সরকার ছিল না। যেমন খেলা চলছিল, মেলা চলছিল, অনেক কিছুই খোলা ছিল। তো সেই অবস্থায় তো অফিস আদালত খোলা ছিল, গার্মেন্ট ফ্যাক্টরি খোলা ছিল। তো সেই অবস্থায় এটা বাস্তবায়ন করা ব্যাপারে গভর্নমেন্টের সেই যে কার্যকর ভূমিকা থাকা দরকার সেটা ছিল না। তো আমার কাছে মনে হয় যে সরকারকে একটা যৌক্তিক অবস্থান দিতে হবে, আগেই তাকে স্পষ্ট করতে হবে কতটুকু কি খোলা না রাখলেই হবে। অতএব সেই জায়গা থেকে আরেকটা হচ্ছে, লকডাউন মানেই তো সবাই ধরে নিয়েছে যে একটা ঢিলে ঢালা অবস্থা, কিন্তু এখানে আইনের কঠোর প্রয়োগটা দরকার। আমার কাছে মনে হয় কি যে লকডাউন শব্দটাই অকেজো হয়ে গেছে। তো এখন হয়তো বা শাটডাউন কিংবা কারফিউ এই জাতীয় শব্দ ব্যবহার করা যেতে পারে। কারফিউটা বরং আমাদের কাছে অনেক বোধগম্য। সাধারণ ছুটিও কিন্তু এই লকডাউনের চেয়ে অনেক বেশি কার্যকর ছিল। হ্যাঁ, সেটা গত এর আগে যে সাধারণ ছুটি ছিল কার্যকর ছিল, কিন্তু সেই ছুটিতে আবার সবাই ভ্রমণে চলে গেছে, অনেকে বাড়িতে গেছে। তো সেটাও একটা ছুটির মতো, মানে সেটাও এক ধরনের বিনোদন ছুটিতে পরিণত হয়েছে। তারপর কিন্তু দোকানপাট মার্কেট বন্ধ ছিল, মানুষের চলাচল সীমিত ছিল। কিন্তু তাতেও খুব সমস্যাটা হয়েছিল, গ্রামের দিকে এটাকে ক্যারি করা হয়েছিল, গ্রামের দিকে এটা ছড়িয়ে দেওয়া হয়েছিল। তো আজ আমার মনে হয় কি যে বাস্তবতা, আমরা অনেক কূট বিতর্ক করছি, জীবন আগে না জীবিকা আগে ইত্যাদি। এই বিতর্ক কোনো মানে নেই। মানুষ তো বাঁচতে হবে, এবং বাঁচলেই তার জীবিকার প্রশ্ন। অতএব এটা যত কঠোরই হোক, এটাকে মেনে নিতে হবে। এবং আমাদের অর্থনীতি, হ্যাঁ ক্ষতি হবে, লকডাউনে 14 দিন যদি লকডাউন দেওয়া হয় ক্ষতি হবে, কিন্তু যদি লকডাউন না দেওয়া হয় তাহলে তো ক্ষতি তো বাড়তেই থাকবে। এবং দীর্ঘদিন যদি এই ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড অচল হয়ে থাকে, দেশ অচল হয়ে থাকে, তখন তো আরো ভয়াবহ ক্ষতির শিকার হবে। অতএব যাতে সেই ধরনের ভয়াবহ ক্ষতি না হয়, সেই কারণে আগেই প্রস্তুত হওয়া উচিত, এবং এখানে কঠোরভাবে আইন প্রয়োগ করা উচিত। এবং আমার মনে হয় যে আমরা তো ঠিকই শিখি, যে আমার মনে হয় এবার সরকার এখান থেকে অভিজ্ঞতা অর্জন করে পরবর্তীতে এই ভুলটা করবে না, এটা আমি আশা করি। আপনি বলছেন ভুল করবে না। দেশপথে একটা চমৎকার সংবাদ আছে, বিধি নিষেধহীন 12-13 এপ্রিলে উদ্বেগ। সরকার কিন্তু 11 তারিখ পর্যন্ত করেছে, 12-13 কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না ওই 2 দিন 11 তারিখ পর্যন্ত কি করছে এটাও অস্পষ্ট। তারপরে 12-13 তো কোনো ঘোষণা নাই। আমার মনে হয় 12-13 কি করবে সেটাও একটা ঘোষণা দেওয়া উচিত, যে 14 আগ পর্যন্ত যেভাবে চলছে সেইটাকে অনুসরণ করা হবে কিনা সেটাকেও সরকারকে স্পষ্ট না। এই যে কিন্তু এই যে সিদ্ধান্তহীনতা, সমন্বয়হীনতা, এই বিষয়গুলি কেন বারবার আমাদের সামনে আসছে? আমরা তো আসলে অভিজ্ঞতাকেও কাজে লাগাতে পারছি না। 1 বছরে আমরা দেখেছি যে অভিজ্ঞতা, 1 বছরে যে সমস্ত সমস্যা এবং সঙ্গে আমরা মোকাবেলা করেছি, যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেটা কাজে লাগালে কিন্তু আমাদের এই ভুলটা হওয়ার কথা না। কিন্তু আমাদের এই যে আন্তঃমন্ত্রণালয় সুসম্পর্ক নেই, এবং এখানে সবাইকে সম্পৃক্ত করে অগ্রসর হওয়া। এবং এই প্রসঙ্গে একটা বলি যে এটাকে বাস্তবায়ন করতে হলে, লকডাউনকে কঠোর লকডাউনই বলেন আর শাটডাউনই বলেন, যাই বলেন, এটাকে বাস্তবায়ন করতে হলে সেখানে কমিউনিটির ইনভলভমেন্ট দরকার, অর্থাৎ স্থানীয় জনগণের অংশগ্রহণ দরকার, জনপ্রতিনিধি এবং কমিউনিটি নেতাদেরকেও যুক্ত করতে হবে। কিন্তু সেই কাজটা হয়নি। আমরা গত বছর দেখেছি
যেসব এলাকাতে কমিউনিটি লিডাররা এবং জনপ্রতিনিধিরা যুক্ত ছিল সেখানে কিন্তু ভালো ফল দিয়েছে, সেখানে লকডাউন অনেকটা সফল হয়েছে। সেক্ষেত্রে আপনি বলছেন যে লিডারদের মানে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা, কালের কণ্ঠ বলছে নেতাদের মধ্যে এবার করোনা আতঙ্ক বেশি, নেতারাই যদি আতঙ্কে ভোগেন তাহলে আসলে সাধারণ জনগণের কি হবে? না না, বেশি তো হওয়ার পরেও আমরা দেখেছি তো বহু জায়গায় কাউন্সিলর এবং ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানরা তারা সম্পৃক্ত হয়েছে। অতএব আমরা 100% ওই দোষটা দিতে পারি না, কেন অনেক ক্ষেত্রে অগ্রসর হয়েছে, অনেক ক্ষেত্রে এমনকি ইউএনওরা অনেক জায়গার জেলা প্রশাসকরাও অগ্রসর হয়েছে, তারা এগিয়ে এসেছে, যথার্থ ভূমিকা পালন করেছেন। সব জায়গায় হয়নি, কিন্তু কিছু কিছু জায়গায় তো দৃষ্টান্ত তৈরি হয়েছে, অনেক উপজেলাতে, অনেক জেলাতে, অনেক এলাকায়, ঢাকারও কোনো কোনো অঞ্চলে সেখানে তো দৃষ্টান্ত স্থাপন হয়েছে এবং সেখানে তারা সাফল্যের সঙ্গেই পরিস্থিতি মোকাবেলা করেছে। অতএব আমরা যেখানে যারা ভালো কাজ করেছে তাদের সেই কৃতিত্বটুকু দিতে চাই। আমরা তো এও দেখেছি যে আমার যতদূর মনে পড়ে যে নারায়ণগঞ্জের বোধহয় একজন কাউন্সিলর, তিনি ঝুঁকি নিয়ে যে মরদেহ যেভাবে সৎকার করেছে। আমরা কিন্তু গত বছরের কথা বলছি না, গত বছরে তো আসলে কম বেশি সবারই ভূমিকা ছিল ট্রিমেন্ডাস, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমরা আমাদের জনপ্রতিনিধি প্রত্যেকেরই, কিন্তু এইবার কিন্তু তেমনটা তৎপরতা দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এখানেই সমন্বয়হীনতা, ইনভলভ করার চেষ্টা হয়, এই জন্য আমি বলছি তাদেরকে ইনভলভ করা হোক, তাদেরকে যুক্ত করার জন্য, এবং তাদের সঙ্গে এটা বৈঠক দেওয়া দরকার, আলোচনা করার দরকার। আমরা সেই ধরনের আলোচনা কোনো খবর তো দেখি না। জি। আর একটা হচ্ছে যে এটা তো ভার্চুয়ালি আলোচনা করা যায়, বিভিন্ন জায়গায় যোগাযোগ করা যায়, তো সেগুলো হচ্ছে না। হঠাৎ করে আমরা ঘোষণা, মানে এটা আসমানি আওয়াজের মতো ঘোষণা হয় যে লকডাউন শুরু হলো, তো ঠিক না। লকডাউনের আগে তো বিভিন্ন যারা এর সাথে যুক্ত হবে সেই সমস্ত অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করাটা খুবই জরুরি। একটা বিষয় নিয়ে আলোচনার পরে আমি একটু বিরতিতে যেতে চাই, যেটি হচ্ছে প্রথম আলো বলছে বেশি ঝুঁকি বাজার গণপরিবহনে, আইইডিসিআর বলছে করোনা আক্রান্তদের বড় অংশই হয় বাজার গেছেন নয়তো গণপরিবহন ব্যবহার করছেন। এই দুটো বিষয়কে, বাজার এবং গণপরিবহন, এই দুটো বিষয়কে আমরা আসলে কতটা সেফলি ব্যবহার করতে পারছি, কি মনে হয় আপনার? সেটা আমরা পাচ্ছি না। আমরা তো জানি যে দুইজনের ছিটে, মানে সেখানে বলার পরেও সেই দূরত্বটা, সেই সামাজিক দূরত্বটা মেনটেন হচ্ছে না, সেটা তো করাই হচ্ছে না। তারপর হচ্ছে এগুলোকে যে পরিষ্কার পরিচ্ছন্ন করা, মানে একবার একটা বাস আসার পরে সেটাকে স্প্রে করা কিংবা পানি দিয়ে ধুয়ে ফেলা, সাবান পানি দিয়ে ধুয়ে ফেলা, এই কাজটা কিন্তু মোটেই হচ্ছে না। যে কারণে সে ওই বাসগুলো গাড়িগুলোই সেখানে ক্যারিয়ারে পরিণত হচ্ছে, এখানে তারা এটা ক্যারিয়ারে পরিণত হচ্ছে। অতএব এই জায়গাটা করা দরকার। আমরা এই প্রক্রিয়া আমরা খেয়াল করছি না যে বাসগুলোকে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলা কিংবা স্প্রে করা, এই কাজগুলো কিন্তু হয় না। এই কাজগুলো, এবং বাজারেও কতগুলো নিয়ম মেনটেন করা উচিত, এবং সেখানে এও হতে পারে যে ফ্যানে ইত্যাদিতে যে সমস্ত বাজার এবং মোবাইল বাজার হতে পারে, দোকান হতে পারে, যারা ভ্যানে ইত্যাদিতে বাড়ি বাড়ির সামনে পৌঁছে দেবে। গত বছরে এমন কিছু ঘটনা ঘটেছিল, অনেক এলাকাতেই সেটা ছিল। সেগুলো হলেও আমার মনে হয় ভিড়টা অনেকটা কমে আসবে। মানে বিকল্প ভাবনা উচিত, অর্থাৎ অনলাইন এবং মোবাইল দোকান, অনলাইন এবং ভ্রাম্যমান দোকানের উপর আমাদের কিছুটা নির্ভরতা, এবং দোকানিরা এই কাজটা করতে পারে। তারা তাদের একটা ভ্রাম্যমান ভ্যান নিয়ে তারা মাল পৌঁছে দিতে পারে, অপরদিকে অনলাইনটাও তারা চালু করতে পারে। আজকের বাস্তবতা এটা মেনে নিতে হবে, এবং সেটা কিছুটা হচ্ছে কিন্তু বিশাল জনগোষ্ঠী সেটাকে আরো ব্যাপক করা দরকার বলে আমি মনে করি। জি। তো সাইদ ভাই, আমরা আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তবে একটি বিরতি থেকে ঘুরে তারপরে আপনার কাছে আসছি। দর্শক সময় একটু বিরতির, আরো আলোচনা নিয়ে ফিরছি একটু পরেই, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিটোল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানে সংবাদ বিশ্লেষণে। আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। সাইদ ভাই, আমরা করোনার আরেকটা এফেক্ট নিয়ে একটু আলোচনা করতে চাই, যেটি দৈনিক ইত্তেফাকের পেছনে পাতায় আছে। চাল ডাল তেলের চড়া দামে আতঙ্কে স্বল্প আয়ের মানুষ, সরকারের বাজার মনিটরিং না করার সুযোগে ব্যবসায়ীরা ইচ্ছে মতো পণ্যের দাম বাড়াচ্ছে বলছে ক্যাব। প্রতিদিনই মোটামুটি আমাদের আলোচনাটা করতে হয়। এটা তো আমাদের জাতীয় চরিত্র। উৎসব এবং দুর্যোগে সবসময় অতিরিক্ত মুনাফা লোভের প্রবণতাটা বেড়ে যায়, এবং মানুষের সেখানে ঠকবাজ, মানুষের পকেট কেটে কি করে টাকা নেওয়া যায় সেই ধরনের ফন্দি ফিকির তারা আঁকতে থাকেন, এবং এইটা কিন্তু নতুন নয়। আমরা দেখেছি যে পৃথিবীতে, সারা পৃথিবীতেই যেখানে বিবেকমান মানুষরা, সচেতন মানুষরা, তারা এই দুর্যোগের সময়, উৎসবের সময় দাম কমে যায়, এবং সেখানে এক ধরনের সার্ভিস দেওয়া হয় যে মানুষের কষ্টের সময়
যাতে পণ্য সহজে পেতে পারে এবং দাম যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, সেটা হচ্ছে তারা সব মহলই তৎপর থাকে, কিন্তু আমাদের এখানে তৎপরতা দেখি না, বরং উল্টোটাই দেখি। এবং এটা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের যে মনিটরিং দরকার, কিন্তু সেই মনিটরিংটা নেই। আমরা পত্রপত্রিকায় লিখতে লিখতে যখন ক্লান্ত হয়ে যাই, বলতে বলতে যখন ক্লান্ত হয়ে যায়, তখন সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু ব্যবস্থা নিতে নিতে দাম যেটা বেড়ে যায় সেটা কিন্তু আর কমে না। এখানে দুটা, করোনার পরিস্থিতি এবং রোজা আসছে, এই দুটোকে সামনে রেখে যে দ্রব্যমূল্যের দাম কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে, এবং চালের দাম, ডালের দাম থেকে আরম্ভ করে প্রায় সব পণ্যের দামই কিন্তু বেড়ে যাচ্ছে, এবং এটা লাগাম টেনে ধরাটা আজকে সময়ের দাবি। এমনি তো করোনায় মানুষের আয় কমে গেছে, অনেকেই কর্মহীন হয়ে পড়েছে, অনেকের আয় 50% এমনকি 1/3 হয়ে পড়েছে, অনেকেই শহরে টিকতে পারে না, তারা বাধ্য হয়ে গ্রামে ফিরে গেছে এবং সেখানে বিভিন্নভাবে পরনির্ভর হয়ে পড়েছে। তো এই অবস্থার মধ্যে যদি দ্রব্যমূল্য এইভাবে হু হু করে বেড়ে যায়, তাহলে তার ফল ভয়াবহ হবে। এটাকে লাগাম টেনে ধরা দরকার, এবং এই ব্যাপারে দুটো জিনিস আমরা বারবার বলেছি। একটা হচ্ছে যে এখানে বাজারের সুশাসন দরকার, বাজারের উপর নিয়ন্ত্রণ দরকার। 2 নম্বর হচ্ছে ব্যবসায়ীদের মোকাবেলা করার জন্য টিসিবিকে সেখানে আরো সক্রিয় করা দরকার। প্রয়োজন হলে টিসিবির মাধ্যমে আরো বেশি পণ্য সরবরাহ করা, এবং এলাকায় এলাকায় বিশেষ করে বস্তি এবং অল্প আয়ের মানুষ, স্বল্প আয়ের মানুষ জরুরি বলে আমি মনে করি। জি, টিসিবির আসলে ট্রাক সেল তো খুঁজে পাওয়াই ভার। ঢাকা শহরে যে কোথায় কোথায় তারা সেল করে, হ্যাঁ, এটা আসলে বোঝাও যায় না। মানে এখানে তো বুঝতে হবে যে ঢাকা শহরে তো 1.5 কোটি মানুষের বসবাস, সেখানে 5টা ট্রাক 10টা ট্রাক তো কোনো ব্যাপার না। একটু কেবল বাংলাদেশ মানে তো কেবল ঢাকা নয়, সব জেলাতে সব এলাকাতেই টিসিবি পণ্য সরবরাহ করা, মানে অনেকটা যেন নামকা বাস্তে রুটিন কাজ তারা করে। কিছু জিনিসপত্রের দাম বাড়লেই কয়েকটা ট্রাক নামিয়ে দেয়, কিন্তু কোথায় থাকে কেউ জানে না। এটা কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তারা জানিয়ে দিতে পারে যে আজকে এই এলাকায়। এবং আমার কাছে মনে হয় যে টিসিবি কর্তৃপক্ষের বলা উচিত যে তারা প্রতি সপ্তাহে তাদেরকে বুলেটিন দেওয়া উচিত যে কত পণ্য তারা সরবরাহ করেছে, কোথায় কোথায় সরবরাহ। জি জি, তাহলে একটু স্পষ্ট তাহলে কিছুটা হলো স্বচ্ছ জনগণের জানা উচিত জি যে আমাদের গভর্নমেন্ট এজেন্সিগুলো কোথায় কি কল্যাণমূলক কাজ করছে, সেটা রাগ ঢাকে কোনো ব্যাপার নয়, সেটা স্পষ্ট করে জানিয়ে দেয়। এক্স্যাক্টলি। প্রথম আলো যেটি বলছে একটু রিলেটেড বিষয়ে, 6 মাস ভাতা পাচ্ছেন না 76 লাখ দরিদ্র মানুষ। সামাজিক নিরাপত্তা ভাতা প্রসঙ্গে এটি ডিজিটালাইজেশন প্রক্রিয়ার কারণে অক্টোবর থেকে আটকে আছে উপকারভোগীদের ভাতা। 6 মাস পাচ্ছেন না, এটা তো তাদের জন্য অনেক বড় একটি বিষয়। খুবই দুর্ভাগ্যজনক, এবং এতগুলো মানুষ, তাদের পরিবার কি অবস্থায় দাঁড়িয়েছে আমরা ভাবতে পারছি না। তো ডিজিটালাইজেশনের জন্য কেন বন্ধ থাকবে? যতক্ষণ পর্যন্ত ডিজিটালাইজেশন না হবে ততক্ষণ পর্যন্ত ম্যানুয়ালি চলতে থাকবে, যেভাবে চলছিল সেটা চলতে থাকবে। একটা পদ্ধতি থেকে আর একটা পদ্ধতিতে উত্তরণের আগ পর্যন্ত তো পুরোনো পদ্ধতিটাই চালু রাখতে হবে, কিন্তু হঠাৎ করে আমি সবকিছু ডিজিটাল করে ফেলবো আর পুরোনো পদ্ধতিটা, ম্যানুয়াল পদ্ধতিটা গুটিয়ে ফেলবো, তা না। সেটা ঠিক না। এখানেও সমন্বয়ের দরকার, এখানেও এক ধরনের সমন্বয়হীনতা কাজ করে। সবখানে আসলে একই অবস্থা, মোটামুটি একই তালে চলছে সবকিছু। কালের কণ্ঠ বলছে গচ্চা 343 কোটি টাকা, স্বাস্থ্য সামগ্রী ক্রয়ে ব্যাপক দুর্নীতি, 57 প্যাকেজ কেনায় মানা হয়নি কোনো নিয়ম, বাজেটের অতিরিক্ত ক্রয়াদেশ দেওয়া হয়েছে, ঘটনায় জড়িত 16 কর্মকর্তা, অনিয়মের টাকা দিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি। এটি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিষয়। সমকালের পেছনে পাতায় আছে 1000 কোটি টাকার কাজ 4000 কোটিতে, নতুন নকশায় কালুরঘাট সেতুর নকশা নিয়ে একটু জটিলতা হয়েছিল, তাতে কিছুটা সময় ক্ষেপণ হয়েছে, নতুন নকশার জটিলতা নিরসন হয়েছে, কিন্তু কাজ হয়ে গেছে 1000 কোটি টাকাটা এখন 4000 কোটি টাকা। এটি কি কোনো বাস্তবসম্মত? আমরা জানি যে সময়ের কারণে, দ্রব্যমূল্যের কারণে, কিংবা কোনো টেকনিক্যাল কারণে সেখানে 10-20% দাম বাড়তে পারে, খরচ বেড়ে যেতে পারে, কিন্তু 4 গুণ হয়ে যাওয়াটা, এটা তো আমি জানি না যে ওখানে তো পাশেই তো সমুদ্র, ওটা সমুদ্র চুরি কেনা, পুকুর চুরি তার বলা যায় না, ওটা এক ধরনের সমুদ্র চুরি হতে পারে। আমি জানি না, ওগুলোকে তদন্ত করা উচিত, খতিয়ে দেখা উচিত। কর্ণফুলী নদীর উপরে নদী চুরি হতে পারে, সেটি সেই অবস্থায় দিচ্ছি আমরা। তো যা হোক, আমার কাছে মনে হচ্ছে যে এই অবস্থার মধ্যে যে আমাদের যেখানে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোটা দরকার, কেননা করোনা তো আমাদেরকে অনেক কিছু কেড়ে নিয়ে গেছে, আবার অনেক কিছু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এবং তার ভিতরে একটা হলো আমাদের স্বাস্থ্য খাতের অব্যবস্থাগুলোকে
আমাদের দেখিয়ে দিচ্ছে কোথায় কোথায় অব্যবস্থা, দুর্নীতি, ফাঁক ফোকর রয়ে গেছে। আমার মনে হয় এগুলোকে বন্ধ করা উচিত, এবং যারা ঘাপটি মেরে থেকে আছে এবং এই সমস্ত দুর্নীতিবাজরা তারা যে বিভাগেই থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আমরা দুর্নীতিবাজদের তালিকা দেখতে চাই, দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই, যে মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদেরকে গ্রেপ্তার করে কাঠগড়ায় দাঁড় করানো হোক। এটাই আজকের সাধারণ মানুষের দাবি। কেন সাধারণ মানুষ তার দুর্নীতি করে না, এবং তাদের ট্যাক্সের টাকা, তাদের রক্তে ভিজা, ঘামে ভিজা টাকা নিয়ে যারা দুর্নীতি করছে তারা আর যাই হোক মানুষের বন্ধু হতে পারে না, এবং তাদের ব্যাপারে সরকার কোনো করোনা দয়া দাক্ষিণ্য দেখাতে পারে না, দেখানো উচিত না। জি, এই আরেকটি বিষয় দিয়ে আজকে আলোচনাটা হয়তো শেষ করতে হবে। কালের কণ্ঠে যেটি বলছে, ঝটিকা সফরে ঢাকায় জন ক্যারি, রোহিঙ্গাদের প্রতি অসাধারণ মানবতায় কৃতজ্ঞ বাইডেন, জলবায়ু সম্মেলনে শেখ হাসিনাকে আমন্ত্রণ, সেখানে তাকে বিশেষ স্বীকৃতি দেওয়া হবে, মিয়ানমার যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সম্মান করেনি, কোট আনকোট। সবাই শুধু আমাদের মানবতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, প্রশংসা করে, কিন্তু অ্যাক্টিভলি কেউ কিন্তু আসলে বাংলাদেশের পাশে এসে দাঁড়ায় না। এখানে দুটো বিষয়। প্রথমত হচ্ছে যে ট্রাম্প সাহেব তো কেবলমাত্র যুক্তরাষ্ট্রের ক্ষতি করে নাই, সারা পৃথিবীরই ক্ষতি করেছে, এবং উনি জলবায়ু কর্মসূচি থেকে প্রত্যাহার করা, প্যারিস চুক্তি থেকে প্রত্যাহার করা, এবং ফান্ড বন্ধ করে দেওয়া, তহবিলে টাকা দেওয়া বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে পৃথিবীকে একটা আতঙ্কে ফেলে দিয়েছিল। এটা ধন্যবাদের পাওয়া উচিত বাইডেন প্রশাসনের, যে তারা আবার জলবায়ু ব্যাপারে তারা তৎপর হয়েছেন, এবং তারই অংশ হিসাবে জন ক্যারি এখানে এসেছেন, এটাকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু আমাদের যে দুর্ভাগ্য সেটা হচ্ছে যে আমরা যে বোঝা আর বইতে পারছি না, আমরা রোহিঙ্গা বোঝা বইতে পারছি না, এ বোঝা পৃথিবীর সবার বোঝা, এবং এটাকে ক্যারি সাহেবকেও বলা উচিত, এবং যুক্তরাষ্ট্র সহ সবারই এটা বোধগম্য হওয়া উচিত, এবং কিভাবে এটা দ্রুত সমাধান করা যায়। কেবলমাত্র ধন্যবাদ দিলে তো বাংলাদেশের যে বোঝা বইতে সহায়ক হবে না, তাকে পাশে এসে দাঁড়াতে হবে, এবং এই সমস্যার সমাধানের জন্য আমার মনে হয় বিশ্বের বহুমাত্রিক চাপ সৃষ্টি করা উচিত, এবং যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর সব দেশ এগিয়ে আসবে। আমরা আশা করব, আমরা কেবলমাত্র যুক্তরাষ্ট্র নয়, আমরা আমাদের প্রতিবেশী ভারত এবং চীনের কাছ থেকেও আমরা ইতিবাচক ভূমিকা আশা করি। আমাদেরকে এই প্রসঙ্গে বলতে হয় যে যুক্তরাষ্ট্র আমাদেরকে নৈতিক সমর্থন দিচ্ছে, আমরা তাদের কাছে কার্যকর ভূমিকা চাই, কিন্তু আমাদের দুই প্রতিবেশী বন্ধু তারা তো প্রকারান্তরে তারা তো মিয়ানমারের সঙ্গে আছে, তো তাদেরকে বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্ব মূল্য দিতে গিয়ে মিয়ানমারের এই দমন নিপীড়নের বিরুদ্ধে তাদের সোচ্চার হওয়া উচিত বলে আমরা মনে করি, এবং বাংলাদেশের পাশে দাঁড়িয়ে এই এলাকার শান্তি প্রতিষ্ঠার জন্য তাদেরও এগিয়ে আসা উচিত বলে মনে করি। জন ক্যারি আরেকটি মন্তব্য করেছেন, যেটি কোট আনকোটে আমি পড়েছি, মিয়ানমার যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সম্মান করেনি। এতটুকু বলাটাই কি আসলে সবকিছু না? যদি সম্মান করেনি তাকে বয়কট করা হোক, তাকে সামরিক, অর্থনৈতিক সব ক্ষেত্রে বয়কট করা হোক, এবং যুক্তরাষ্ট্রের সেই ক্ষমতা আছে। যুক্তরাষ্ট্র এখনো পৃথিবীর 1 নম্বর অর্থনৈতিক শক্তি, 1 নম্বর সামরিক শক্তি, অতএব যুক্তরাষ্ট্র বয়কট করতে পারে, এবং যুক্তরাষ্ট্র যেমনই করে তারা যদি ইরাকে, আফগানিস্তানে বিভিন্ন ক্ষেত্রে যদি বয়কট করতে পারে, ইরানে যদি বয়কট করতে পারে, তো এখানে একটা যৌক্তিক ইস্যুতে তারা কেন বয়কট করছে না? আমরা অযৌক্তিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের বয়কট দেখেছি, আমরা অর্থনৈতিক অবরোধ দেখেছি। আমরা মনে করব যে যদি সত্যি আন্তরিক হন তাহলে তারা এই যৌক্তিক ইস্যুতে তারা অবরোধ করবে, অর্থনৈতিক এবং সামরিক। যুক্তরাষ্ট্রের যদি সেটি করে তাহলে কিন্তু ইউরোপের অনেক দেশও কিন্তু সেই পথে আগাবে, তাদের সেই মৈত্রীর বিষয়টি কিন্তু আমরা দেখেছি। জি, অনেক ধন্যবাদ সাইদ ভাই আজকে আমাদের সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ভবিষ্যতে নিশ্চয়ই আবার আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, নিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানটি এখানে শেষ করছি। অনুষ্ঠানটি প্রতিদিন সপ্তাহের প্রতিদিন সকাল 9টা 10 মিনিট আপনারা দেখতে পান। দেখার আমন্ত্রণ রইল। করোনাকালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকুন, আর RTV সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।